কয়েকদিন এমন কি হলো যে লোকে কি বলবে জিলাম এই বৌদিটাই আমার চারটাও মানে আমার দেখাশোনা করতে। রাধে রাধে, তোমাদের সবাইকে আমার এলোমেলো জীবনে স্বাগতম। আজকে কেন বললাম একটু অন্যরকম, শুধু আমার ঘরটা একবার চোখটা দাও কি অবস্থা হয়ে আছে। এবারে চলো বেসিনটা কি, বেসিনের মধ্যে দেখো কত বাসন। কেন এরকম হয়েছে? শুধু কয়েকদিন এমন কি হলো যে আমার ঘরে এরকম ঝড় বয়ে গেল। চলো কাপড়টা আগে মিলে নিই, তারপরে বলছি। হ্যাঁ ওটা তো বলবোই, তার আগে এটা জিজ্ঞাসা করা হলো না তো যে তোমরা সবাই কেমন আছো, ভালো আছো তো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। কাপড় চুপড় মেলার পর চলে আসলাম ঘরে। ঘরটা এবারে তো গুছাতে হবে, তাই প্রথমে রান্নাঘরটার বেসিনে বাসনগুলাই ধরলাম। শুধুমাত্র কয়েকদিন গৃহিণীর হাত ঘরের মধ্যে না পড়লে পরে ঘরের হাল এই রকম হয়ে যায়। ঠিক আছে চলবেই, চলো আমি ততক্ষণ না বাসনগুলো ধুয়ে গুছিয়ে নিই। আর বলছি তোমাদেরকে বেশি দেরি করাবো না আজকে। কি হয়েছে জানো তো, একটু হালকা হালকা আমার ভালো লাগছিল না, শরীরটা খারাপ লাগছিল, তো সেই জন্যে আমি নিয়েছিলাম রেস্ট। হ্যাঁ রান্নাবান্না প্রথমটা করছিলাম, তারপরে আমার মেয়ে রান্নাবান্না করে দিচ্ছিল। তারপরে দেখো ও যে ঘর গুছিয়ে রাখবে, কারণ ওরও পড়াশোনা আছে, টিউশন আছে, স্কুল আছে, তো সেই জন্য ও যতটা পারছে করেছে। তারপর আমি বলেছিলাম যে রেখে দে, আমি কালকে সব ধুয়ে গুছিয়ে নেবো, কারণ আমি হয়ে গিয়েছি ঠিক। তো এটা বলে দিয়েছিলাম বলে ও রেখে দিয়েছিল, কারণ ওর পড়াশোনাটাও তো দরকার বলো, কারণ 2-4 দিন বাদে ঘরটা আমি ঠিক গুছিয়েই নেবো। তো সেই জন্যে ঘরটার এই হাল হয়ে আছে। প্রত্যেকটা গৃহিণী যখন তাদের শরীরটা খারাপ হয় যতখানা পারে ততখানা কাজ করেই যায়, লড়েই যায় সংসারে, কিন্তু যখন আর পারে না তখনই রেস্ট নেই। তো সেই সময়ই ঘর দুয়ারের হাল এইরকম হয়ে যায়। আর আমরা জানো তো এই ভেবে ঘর দুয়ার পরিষ্কার করতে লেগে পড়ি শরীর খারাপের মধ্যেও, যে লোকে কি বলবে, যে ঘর দুয়ার এভাবে থাকলে পরে লোকে কি বলবে। আমার মনে হয় যে লোকে কি বলবে এটা না ভেবে নিজের শরীরের দিকে ধ্যান দেওয়াটাই সব থেকে ভালো। কেননা ঘরটা তো 2 দিন পরেও পরিষ্কার সাফ সুতরা হয়ে যাবে, কিন্তু নিজের শরীরটা যদি বেশি খারাপ হয়ে যায় তখন লোক এসে তুলে ধরবে না, দেখবে না, কিছু বলবে না। কেন বলছি জানো তো, এই সব দিনগুলো আমি পেরিয়ে এসেছি আমার নিজের অভিজ্ঞতা থেকে। হ্যাঁ হয়তো বলবে, অনেকেই হয়তো বলবে এমন কি বয়স হয়েছে, আবার অনেকে হয়তো বলবে হ্যাঁ সেরকম বয়স হয়েছে। হ্যাঁ যথেষ্ট যাই বয়স হোক না কেন, অভিজ্ঞতা জীবনে ঠোকেই শিক্ষা হয়। আর আমি কি ঠকেছি জানো তো, আমার এমন কিছু হয়ে গিয়েছিল হোটা যে আমাকে রাতোরাত মানে শরীর আমার এমন খারাপ হয় যে আমাকে অপারেশন হতে হয়েছিল। একসঙ্গে 2টো অপারেশন হয়েছিলাম, তখন আমি বিছনায় পড়ে গিয়েছিলাম, 3 মাস বিছনায় ছিলাম। তো ভাবো তখন তাহলে ঘরের কি হাল হয়েছে। হ্যাঁ এবারে আবার বলবে তো যে মা বাবা আছে বাপের বাড়ি চলে যাবে, না গো না, আমার বাপের বাড়ি বলে নেই কোনো। আমার এই পৃথিবীতে আমার বর, আমার মেয়ে, আমার ভাই, আর একজন খুব গুরুত্বপূর্ণ আছে আমার সেজো দাদা আর সেজো বৌদি, আর তাদের 2টো ছেলে মানে আমার ভাইপো। সব থেকে বেশি আমাকে ভালোবাসে, তাদেরকেই আমার ফ্যামিলি মনে করি। এই যে দেখো আমি পরিষ্কার করতে করতে আমার বর করেছিল শরবত, আর আমার মেয়ে আমাকে দিয়ে যাচ্ছে, আমি শরবতটাও খেয়ে নিলাম। শরীর খারাপ হলে তো পরিবার সাথে থাকেই, আর কিছু হোক নাই হোক সবসময় কিন্তু একমাত্র পরিবারই সাথে থাকে। আর আমি এটাও বলি যে যখন খারাপ সময় আসে তখন জানো তো সবসময় সেটাকে খারাপ বলতে নেই। আমি তো এটাই বলি যে খারাপ সময় এসেছে মানে এর মধ্যেও কিছু ভালো আছে, তো আমি তার মধ্যেও ভালোই খুঁজি, আর আশা করি ভবিষ্যতেও খুঁজবো। কথা বলতে বলতে সব গুছিয়ে উপরে চলে আসি। আর উপরের বেডরুমটার হালটা দেখো, এই যে বিছনার পাতিটা দেখছো এটা না তুলে সার্পও দিয়ে দিয়েছিলাম, তো পরিষ্কার করে যখন শুকনো হয়ে গিয়েছিল পেতে দিয়েছিলাম, যেমন তেমন করে ভালো করেই পেতে গুছিয়ে রেখেছিলাম। যে আমি যে 2টো পাতনি পাতি, সেই 2টো পাতনি তখন পাতা হয়নি, একটাই পেতে দিয়ে রেস্ট নিচ্ছিলাম। কিছুক্ষণা উপরে শুতাম, কিছুক্ষণা নিচে শুতাম, তো ওই জন্যে নিচে ব্ল্যাঙ্কেটটা আছে, তো সেসবও সব গুছিয়ে নেবো। এই যে বিছানাটা গুছানো হবে, আর কাপড় চোপড়গুলো পাট করে রেখে দিচ্ছি। বেডশিট যেমন 2টো পাতি তেমন বিছানাটায় পেতে নেবো, সব ভালো করে গুছিয়ে নেবো। আর জানো তো সেই সময় কি হয়েছিল, সেই সময় আমার ভাই তো এসেছিল, ও আমার বর আর আমার মেয়ে দেখাশোনা করতো না, তখন এভাবে আমার ঘরের হাল এভাবে থাকে না। তখন এই বাড়িটাকে আসিনি, হয়তো আমরা অন্য একটা বাড়িতে ছিলাম, কিন্তু এইরকম অগোছালো ছিল না। কেন বলছি জানো তো, তখন জানে ওরা যে আমি তখন কাজ করতে পারবো না, তো সেই জন্যে সেই সময় সেই অনুযায়ী ওরা সব পরিষ্কার করে সাফ সুতরাই রাখতো। আর এখন জানে যে 2 দিন বাদে কাজ করে নেবে, সেই জন্য এইভাবে রেখে দিয়েছে জানো তো, এই হচ্ছে জিনিস। আর সেই তখনের কথা বলছি, অত শরীর খারাপের সময় জানো তো কেউ আগিয়ে আসবে না, মানে আসে না, আমার বেলাও আসেনি, তো সবার বেলায় জানি এটাই হয়। এসেছিল কে জানো তো, এই যে যাকে দেখাচ্ছি এই বৌদিটা ছিল একমাত্র, যখন আমি নার্সিংহোমে ছিলাম এই বৌদিটাই আমার সেজে বৌদি হয়। তো এ এমন দেখাশোনা করেছে পুরো মায়ের মতো। যখন আমি যতবার মানে হ্যাঁ যতবার বলছি বলে ভাববে যে কতবার, ধরতে গেলে 4টা অপারেশন হয়ে গিয়েছি আমার মেয়েকে নিয়ে, মানে মেয়ে হয়েছে তারপরেও আবার হয়েছি অপারেশন, তো 4খানা অপারেশন হয়ে গিয়েছি আমি। তো ততবারই আমার এই বৌদিটাই ছিল, এত সেবা যত্ন করেছে জানো তো। সবাই নার্সিংহোমে কি ভেবেছে যে এটা বোধহয় আমার নিজের দিদি, তো সবাই বলছে তোমরা 2 বোন, তখন আমরা বলছি যে হ্যাঁ ঠিকই বলেছো আমরা 2 বোন, কিন্তু আসলে সম্পর্ক আমাদের ননদ আর বৌদি। সবাই জানো তো অবাক হয়ে দেখছে যে একটা
একটা বৌদি আর ননদের এত মিল, এত সেবা যত্ন করছে ননদের, তাও আবার ওটা আমার মামার ছেলের বউ, আমি পিস্তত ননদর। দেখো সে আমাকে ভালোবাসা দিয়েছে, আমি তাকে ভালোবাসা দিয়েছি, সেই জন্যেই না এরকম মধুর সম্পর্কটা হয়েছে। আমি তো শুধু ভাবি যে যেই যাই হোক না কেন আমাকে নিজেকে আগে আগে বাড়িয়ে ভালোবাসতে হবে, তারপরে অপরজন সেও ভালোবাসবে। যাই হোক সব গুছিয়ে নিচে চলে আসলাম, আর নিচে যে টেবিলটা গুছাতে লেগে পড়লাম। গুছাতে গুছাতে যে দেখো আমার বর এসে, কী ভাবছো আমাকে ভালোবাসার জন্য আসছে? না না, সেটাও নয়। তা আবার কি ভাবছো যে এমন কি কানে ফুসমন্তর দিল যে এখানটাতে টেবিলটা গুছানো হয়ে গেল? সেসব কিছুই নয়, ওখানে ওষুধগুলো গুছিয়ে রাখছিলাম, তো তার ওষুধ তো সে একবার ভালো করে দেখে নিচ্ছে যে কী কী ওষুধ রেখেছি আর কী কী ফেলে দিচ্ছি। তারপরে তো টেবিলটা গুছিয়ে রেখে দিয়ে, আর এই যে ব্ল্যাঙ্কেটগুলো এখন রাখার মতো কিছু নেই, কারণ ওখানে একটা টেবিল ছিল দেখেছিল, সেটা আমার মেয়ে করেছে কি উপরে নিয়ে গিয়ে বই রেখেছে, সেই জন্য এখন আপাতত চেয়ারের মধ্যেই সব গুছিয়ে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর সব ঝাড়ু টাড়ু দিতে লাগে গেলাম। এই ঝাড়ু দিতে আরেকটা কথা বলি, জানো তো সব সময় আবার অর্থ বলই সবসময় কাজে দেয় না, কিছু কিছু লোক বলেরও দরকার পড়ে। কেন বললাম বলো তো? হয়তো এই সময় বাড়িতে যখন থাকি, মানে অসুস্থ কেউ যখন বাড়িতে থাকে, তখন অনেকেই ভাবে যে একটা কাজের লোক রাখলে পরেই তো তারা কাজকর্ম করে দেয়। হ্যাঁ দেখো কাজকর্ম করে দিবে, হয়তো সেই সময় নিজের মনের মতোটা না দেখে যে মনের মতো হচ্ছে না, কমসে কম কাজটা তো হচ্ছে, হ্যাঁ হয়ে যাবে, এই দিক দিয়ে হয়ে যাবে। কিন্তু যখন একটা মানুষের সেবা শুশ্রূষা করা হবে তখন তারা সেইভাবে করবে না, তো সেই জন্যে নিজের মানুষেরও দরকার পড়ে, আপনজনের দরকার পড়ে। হ্যাঁ টাকা দিয়ে হয়তো কাজের লোক পেয়ে যাব, কিন্তু আপন জন পাবো না, তখন সেই সময় আপন জনের দরকার পড়ে। তারপরে আমরা হচ্ছে একটা ছোট্ট গ্রামে মধ্যবিত্ত পরিবারে, আমরা কেউ এখানে কাজের লোক খুঁজি না, কাজের লোক রাখি না, আর এখানে কাজের লোক পাওয়াও যায় না। আমাদের নিজেদের কাজ নিজেদেরকে করতে হয় আর করতে হবে। আর জানো তো এই যে অভিজ্ঞতা সবসময় বলি, কারণ যখন দেখবে যত বেশি খারাপ সময় আসবে তখনই তুমি সব থেকে বেশি মানুষকে চিনতে শিখবে, তখনই বোঝা যাবে কে আপন কে পর, কে কেমন কথা বলে তোমার বিষয়ে, তখনই জানতে পারবে। তো সেই বুঝেই বলেইছি যে কতবার কি হয়েছে আমার, তো তখনই জানো তো ওইসবের দিক দিয়ে আমার অভিজ্ঞতা হয়েছে, মানুষ কেমন করে পিঠ ফিরিয়ে নিয়েছে, আবার সুযোগের সামনে এসেছে। এই জন্যেই আমি অভিজ্ঞতার কথা বলি। আমি যে খারাপ সময়ের মধ্যেও ভালোটা কেন খুঁজি জানো তোমাদেরকে? দেখো আমার জীবনের একটা প্রমাণ দেখাচ্ছি, বলছি, মানে দেখাতে পারবো না বলছি। কারণ যখন এরকম হঠাৎ আমার শরীরটা খারাপ করে, আমি যখন নার্সিংহোমে ভর্তি হতে যাচ্ছিলাম, আমার বর যেন কষ্টে তার চোখে জল চলেই আসছিল, কেঁদেই ফেলছিল। তো আমি তাকে বাইকে বসে আছি পেছনের দিকে, তো আমি তাকে সাহস জোগাচ্ছি যে কোনো ভয় নেই, সাহস রাখো, কারণ কিছুই হবে না, রাধারানী সঙ্গে আছে, যা হচ্ছে সব ভালো হচ্ছে, আর যেটা হবে সেটাও ভালো হবে, এই বলেই যাচ্ছিলাম। আর যাচ্ছিলাম তো মাইক্রো সার্জারি করার জন্যেই। তারপরে নার্সিংহোমে গিয়ে শুনলাম যে মাইক্রো সার্জারি করলে রিস্ক হবে বা নাও ঠিকঠাক হতে পারে, তো হাতে অপারেশন হবে। তো তখন তো আমি ভয় পেলেও আমার বরকে আমি সাহস দিচ্ছিলাম। তারপরে তো ভর্তি হয়ে গিয়েছিলাম। ভর্তি হয়ে যাওয়ার পরে জানো তো একটু ওখানটাতে মনটা খারাপ করেছিল, কারণ একজন আমাকে ওখানে জিজ্ঞাসা করে ফেলেছিল যে তুমি একাই এসেছো আর পরিবারে কেউ নেই। তো তখন আমি কেঁদে ফেলেছিলাম আর বলেও ফেলেছিলাম যে সবাই আছে অথচ কেউ নেই, আমার কেউ নেই, আমি সবাই থাকতেও অনাথ। তো তারপরে যাই হোক আমার বৌদি চলে গিয়েছিল, এই যে ঘর দুয়ারটা মোছা হয়ে গিয়েছে, মোছার পরে চলে আসছি। এখন এখানটাতে জানো তো স্ল্যাবটা যে চিমনি নেই বলে এত তেল চিটানি পড়ে যায়, তো রান্নাঘরটা তো মানে সবই মুছে নিয়েছি, ভাবলাম এখানটাতেও মুছে নিই। তো আমার ভাই তখন একটা বুদ্ধি দিল, এত কিছু অনলাইনে পাওয়া যায়, তুই নিয়ে সেটা দিয়ে মুছতে পারিস না? তো আমিও অর্ডার দিয়ে দিলাম, তো স্প্রেটা করে দেওয়ার পরে দেখো মুছে চকচক ঝকঝক করছি, মুছে দিয়েছি, পরিষ্কার হয়েছে। এই দেখো আমার গৃহিণীর রান্নাঘর কত সুন্দর। হ্যাঁ ডাইনিং টেবিলটাও আজকে দেখাচ্ছি, ধুলো পড়েছে, পরিষ্কার করছি। ভাববে এটা আবার কবে চলে আসছে, শরীরটা খারাপ ছিল বলে সরি ভিডিও দেওয়া হয়নি, দেবো, তবে ভিডিওটাও পোস্ট করব। আর কি ফার্নিচার এসেছে বলেছিলাম না, অর্ডার দিয়ে এসেছি, এটা এসেছে, আর কি এসেছে সেটাও দেখাবো। কটা দিন অপেক্ষা করো, তোমরা সত্যি আমাকে অপেক্ষা করো আমার ভিডিও দেখার জন্য, আমাকে তোমরা ভালোবাসো। হ্যাঁ তারপরে ভালোটা কি হয়েছে জানো তো, হাতে অপারেশন হতে হতে একটা জিনিসের অপারেশন হতে গিয়ে দেখা গেল দুটো জিনিস অপারেশন হলো, দুটো। তো সেটা ভালোই হলো। আর সেই সময় জানো তো এত ভয় লাগছিল, ভয়ের চোটে তো আমি জ্ঞানই হারিয়ে ফেলছিলাম বারবার। তো তখন আমাকে ডাক্তার কথা বলতে বলছে যে কথা বলো, পরিবারে কে আছে কি বৃত্তান্ত সব বলতে বলতেও তারপরেও ভয়ের চোটে জ্ঞান হারিয়ে ফেলছি। তখন আমি চালু করলাম রাধা নাম। আমি তো রাধা নাম করতেই ছিলাম, তারপরে শুনতে পেলাম আমার রাধা নাম শুনি ডাক্তাররাও রাধা নাম করছিল। তো একসঙ্গে দুটো অপারেশন হয়ে গেল, দেখো খারাপের মধ্যেও ভালো হলো কিনা। তারপরে আসি আমার মেয়ের ব্যাপারে, যেই বয়সটা ওর খেলার বয়স ছিল সেই বয়সটা না খেলে আমার দেখাশোনা করেছে, খন্তি ধরে রান্না করেছে, আমাকে স্নান করিয়েছে, মানে আমার দেখাশোনা করতে করতে ছোট্ট বয়সে বড় হয়ে গিয়েছে। ওই জন্যই আমার মেয়েকে আমার মা বলি। কমেন্ট করে বলো, আমি কিন্তু তোমাদেরকে খুবই ভালোবাসি, আর আমি অপেক্ষায় থাকি যে তোমরা কখন আমাকে ভালোবেসে আপন করে একটা কমেন্ট করবে। আমি জানো তো অন্য কিছু নয়, শুধু ভালোবাসা আর ভিকেরি, যে ভালোবেসে কেউ কমেন্ট করবে বলবে, আমার তাতেই আনন্দ, আমি শুধু এটাই ভাবি। যাই হোক এসব করার পরে জানো তো রান্না করে নিলাম, গ্যাসটা জেলে নিয়ে রান্না করে কড়াটাও সাথে সাথে ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে, সব বাসনকুসন ধুয়ে একবারে চুলাটাও মুছে নিচ্ছি। তারপরে এটা পরিষ্কার করে রেখে দিয়ে হাতটারা সব ধুয়ে জায়গাটা করে নিলাম।
হ্যাঁ, জায়গাটা কেন করছি জানো তো, টেবিলে আমার মেয়েই খায় আর আমরা সবাই মানে আমি আমার বর আমরা নিচেই খাই বসে, কারণ মানে আমাদের পোষায় না ঠিক, যেন মনে হয় অ্যারোস্টিকের টেবিলে খেলে পড়ে, আর আমরা বলি মাটির মানুষ, তাই নিচে মেজায় বসেই খাই, আমাদেরকে ভালো লাগে। তো যাই হোক, আমরা তো খাওয়া দাওয়া করে নিচ্ছি, তোমরাও সবাই খাওয়া দাওয়া করে নাও, ভালো থেকো, সুস্থ থেকো।